সেদিন আমার মনে আছে, মমতা দিল্লি থেকে ফোন করেছে, আমরা তিনজন মমতার বাড়িতে ছোট্ট একটা অফিস ঘর ছিল, সেই অফিস ঘরে বসে আমি, সুব্রত বক্সী, মুকুল রায় আমরা এই তিনজন ছিলাম। কংগ্রেস দলের আইডিওলজির প্রতি আমার যে খুব ক্ষোভ ছিল তা না, কিন্তু তার অ্যাক্টিভিটিসে আমাদের কোথাও কোথাও আঘাত পেয়েছি আমরা। সুব্রত বক্সী এক কথায় হ্যাঁ বলে দিয়েছে, মুকুলরাও এক কথা হ্যাঁ বলে দিয়েছিল। আমি ওদের থেকে বয়সে অনেকটা বড়, আমি কিন্তু এক কথা হ্যাঁ বলতে পারিনি। এই দল তৈরি হলো, আমাদের যাত্রা শুরু হলো। ভবানীপুর কেন্দ্র থেকে দাঁড়ালেন এবং খুব ভালোভাবে সম্মানের সঙ্গে জিতলেন, কিন্তু পরবর্তীকালে নন্দীগ্রামের একটা ঘটনা, সেখান থেকে আপনাকে খড়দায়, এখান থেকে সরিয়ে খড়দায়, আপনার খড়দা বিধানসভা কেন্দ্রে আপনাকে লড়তে বাধ্য করা হলো। হ্যাঁ, বাধ্য করেনি। আবার একটা কথা বলছি, আমি স্বেচ্ছায় ছেড়েছি যে আমার থেকেও মুখ্যমন্ত্রীর এই দলের প্রয়োজন অনেক বেশি। আমি তো দলের প্রথম এমএলএ, দলের প্রথম ক্যাবিনেটে আমি তো জায়গা পাইনি, আমি কোথাও একটা শব্দ উচ্চারণ করিনি। একটা জীবন্ত মানুষকে মেরে তার বউকে বসিয়ে রেখে তার মুন্ডুটা নিয়ে ফুটবল খেলছে। সো টার্গেট মাস্ট বি দেয়ার। আমাদের একটা লক্ষ্য তো ছিলই, এই সিপিএমকে আমরা বাংলা থেকে হাঁটাবোই হাঁটাবো। মা বলেছিল রাজনীতি করো, সেবার মনোভাব নিয়ে করবে, আর যদি কখনো অন্যায়ভাবে অর্থ উপার্জন করো সেদিন পিতৃ পরিচয় দেবে না কাউকে। আমি দুর্নীতিকে জীবনও সাপোর্ট করি না, দুর্নীতির আপোষ করিনি কোনোদিন। বিজেপি নিঃসন্দেহে আমাদের দলের কাছে শুধু না, দেশের জন্য বিপজ্জনক, বিকজ বিজেপি হেডিং টুয়ার্ডস দ্য ডিক্টেটরশিপ। দীর্ঘ ৬৪ বছরের বর্ণময় রাজনৈতিক জীবন। প্রথমে বাবার নির্দেশে, পাড়ার দাদাদের নির্দেশে দেওয়াল লেখার কাজ করতেন। পরবর্তীকালে চলে এলেন একেবারে সক্রিয় রাজনীতিতে, কংগ্রেসের নেতৃত্বের আস্থাভাজন হলেন। ৯৮ সালে সেই দলই ত্যাগ করলেন। তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পরে চলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এক অন্য ভবিষ্যতে, যেখানে তিনি জানেন না পরবর্তীকালে সেই দলটার ভবিষ্যৎ কী হবে। মমতার এক কথায় চলে এলেন তৃণমূল কংগ্রেসে। পরবর্তীকালে তিনি সেই দলের প্রথম নির্বাচিত বিধায়ক, সেখান থেকে আজ পর্যন্ত। আমি কথা বলছি রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিষয়। আজকে জজবা 24 বাংলায় আমাদের অতিথি শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনবাবু, জজবা 24 বাংলায় আপনাকে স্বাগত। শোভনবাবু, প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, ৬৪ বছরের দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন, সেখানকার সেই সময়কার রাজনীতি, এখনকার রাজনীতি, বহু উত্থান পতন একেবারে সামনে থেকে প্রত্যক্ষ করেছেন। সেই সময়কার রাজনীতি আর এখনকার রাজনীতির মধ্যে তফাৎটা কি দেখেন? অ্যাকচুয়ালি আমি এই রাজনীতিতে নামার আমার একটা ইতিহাস আছে। আমাদের এখানে যিনি ক্যান্ডিডেট ছিলেন তার নাম বিভা মিত্র, সিনিয়র মহিলা নেত্রী ছিলেন কংগ্রেসের। তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন ৬২ সালে, কিন্তু এই এলাকায় কংগ্রেসের ছেলে পাচ্ছেন না। তখন আমার পাশের বাড়িতে যিনি থাকতেন তার নাম ছিল অশোক বোস, তিনি ছিলেন সিপিএম এর খুব দুর্দণ্ড প্রসাদ নেতা আর কি। তার সঙ্গে ১০০-১৫০ লোক চলতো, অথচ এখানে সেভাবে ছেলেরা কেউ কাজ করতো না। আর বাবা যেহেতু সক্রিয় রাজনীতি করলেও অনুশীলন সমিতি ইত্যাদি এগুলো করেছিল আর কি, বেশ কয়েকবার জেলেও গেছেন। বিভাদি এসে বাবাকে বললেন যে কাশিদা, এরকম আমার তো কেউ ছেলেরা কেউ কাজ করছে না, আপনার ছেলেকে দিন, ও যদি কাজ করে। বাবা তখন আমার দাদাকে এবং আমাকে বললেন যে বিভাদির হয়ে কাজ করবার জন্য। ওই ৬২ সালে আমার অ্যাক্টিভ পলিটিক্সে নামা। তার আগে যেটা করেছি সেটা দাদাদের সঙ্গে করেছি। দাদারা বলেছে এই পোস্টার পৌঁছে দে, এই রংটা পৌঁছে দে, এগুলো করেছি। কিন্তু নিজে এক দায়িত্ব নিয়ে আমার বাড়ির বাইরে ঘরেই সেদিন অফিস তৈরি হলো। আচ্ছা, এই অঞ্চলে কোনো কংগ্রেস অফিস রাখতো। সেটা কত সালের কথা বলছি? সেটা ৬২। ৭৬ থেকে রাজনীতি একেবারে কংগ্রেসীয় রাজনীতির মূলধারায় একদম, মানে কংগ্রেসের সঙ্গে ছিলই, কিন্তু আমি ঠিক সেই লিডারশিপের দায়িত্বে ছিলাম না। আমি আমার দাদাদের সঙ্গে যেতাম, আমার দাদারা মিছিল করলে তার সঙ্গে যেতাম, এবং সেই সময়কার যারা সিনিয়র ছিলেন তাদের ডাকলে যেতাম। তো সেইভাবে আমার লিডারশিপ ছিল না। এই ৬২ সালের পর থেকেই আমরা এই অঞ্চলেতে মানে সিপিএমের সঙ্গে প্রতিযোগিতামূলকভাবে সোশ্যাল ওয়ার্ক করার জন্যে
ওদের ছিল দুটো কোচিং সেন্টার, হুম হুম আমরা দুটো কোচিং সেন্টার করলাম। আচ্ছা সেও আমাদের এক দাদা ছিল সুশীলদা বলে, সেও তখন আমাদের লিডার, সুরেশ দা আমাদের লিডার, তাদের সঙ্গে কথা বলে আমরা দুটো ফ্রি কোচিং সেন্টার চালাতে শুরু করলাম। আচ্ছা সিপিএম এর ছিল বস্তি উন্নয়ন কমিটি, আমরা তৈরি করলাম লোকাল ডেভেলপমেন্ট কমিটি। আচ্ছা এবং সব থেকে বড় কথা, যেটা আমাদের খুব একটা কালচারের মধ্যেই পড়তো না, কংগ্রেসি কালচারে সেভাবে কিছু ছিল না, মনে আসতে এখানে অশোক কৃষ্ণ দত্ত প্রোগ্রাম করতেন, যেটা এখন যুবনদ্বীপের বাড়ি হয়েছে, ওইখানেতে আমরা একটা করে প্যাকেট নিতে যেতাম, গান টান শুনে চলে আসতাম। আমি নিজে একটা গানের ট্রুপ করি, একটা নাটকের গ্রুপ করি, রূপান্তর গোষ্ঠী নাম দিয়ে, যে অন্য সিপিএমে কন্টেস্ট করবো বলে। এবং সবচেয়ে বড় কথা, সেই তখন থেকেই আমি এটি কাগজও বার করি। আচ্ছা সেই সময় দর্পণ বলে একটা কাগজ বেরোতো, তার পাল্টা কন্টেস্ট করবার জন্যে আমি আমার এই অঞ্চলের সমস্ত ছেলেদের নিয়ে একটা গানের গ্রুপ, একটা নাটকের গ্রুপ, একটা তারপরে লোকাল ডেভেলপমেন্ট কমিটি, কোচিং সেন্টার, এগুলো আমরা ওদের সঙ্গে কন্টেস্ট করতাম এই জন্যে, যেন অসভ্য সেখান থেকে একবার এমএলএ হয়েছিল, আর একবার কাউন্সিলর হয়েছিলেন, ওই একবারই পেরেছেন, তারপরে আর পারেননি। আমরা এখন আস্তে আস্তে আরো সাংগঠনিক শক্তিটাকে শক্তিশালী হয়েছি, চারদিকে আমাদের ছেলেরা তাদেরকে সংঘবদ্ধ করতে পেরেছে, তারপরে এখান থেকে আর পারেননি, মানে সিপিএম আর কি পারেনি, সিপিআই ছিল তখন সিপিএম পারেনি। এই যে দীর্ঘ কংগ্রেসি ঘরানায় রাজনীতি করা, পরবর্তীকালে ৯৮ সালে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। সেই যে সিদ্ধান্তটা, যে একদম ছোটবেলা থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে একাধিক যে সংগঠন গড়ে তোলা আপনার এলাকাতে, পরবর্তীকালে সেই দল ছেড়ে একটা নতুন দল, যার কোনো সেই সময় ভবিষ্যৎ বলে অন্তত ছিল বলে আপনিও অন্তত জানতেন না, তো সেই সিদ্ধান্তটা কতটা কঠিন ছিল বা কীরকম ছিল আর কি? অ্যাকচুয়ালি দলটা তো আমরা একসঙ্গেই করতাম, কংগ্রেসটাও মমতার সঙ্গেই ছিলাম, আর তখন যেটা ইকুয়েশন ছিল, পলিটিক্যাল ইকুয়েশন, সেই পলিটিক্যাল ইকুয়েশনে আমি ৯৮ কেন ৮৯ সালে মমতার চিফ ইলেকশন এজেন্ট ছিলাম। মমতা যখন এমপি দাঁড়ায় তখন আমি যারা চিফ ইলেকশন এজেন্ট ছিল যাদবপুর কেন্দ্রে 89-এ। ফলে আমাদের মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের থাকাটা দীর্ঘদিনেরই, যে ও করলো বলে আমি জয়েন করলাম তা না, বাট আইডিওলজিক্যালি বা পলিটিক্যালি কেন গেলাম, তারও একটা কারণ আছে। যে আমাদের একটা মনে খুব কষ্ট ছিল যে দিল্লির কংগ্রেস নেতৃত্ব ক্ষমতায় টিকে থাকার জন্য ওরা একবার তো সিপিআই কে নিয়ে গভর্নমেন্টও করেছে, সিপিএম এর নীরব সমর্থনটা ওরা নিত। কলকাতায় এলে ওরা রাইটার্স বিল্ডিংয়ে যেত, আমরা আপত্তি করতাম, মমতা আপত্তি করতো যে আপনি রাজভবনে থাকুন, ওদের দেখে নিন, আপনি কেন রাইটার্স বিল্ডিংয়ে যাবেন, এগুলো আমাদের মনে ভীষণভাবে ধাক্কা দিত। তারপরে আমরা আর বিচার চাইবো কার কাছে, আমাদের তো এখানে শক্তি তেমন নেই, দিল্লিতে যেতে হতো আমাদের। এই যে ব্যাপারটা কংগ্রেস করতো, সেটা আমাদের পছন্দ ছিল না। কংগ্রেস দলের আইডিওলজির প্রতি আমাদের খুব ক্ষোভ ছিল তা না, কিন্তু তার অ্যাক্টিভিটিসে আমাদের কোথাও কোথাও আঘাত পেয়েছি আমরা। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক লড়াই করেছেন দিল্লিতে, এর মধ্যে যিনি মন্ত্রীও হয়েছেন, কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, লড়াই করেছেন, একাধিকবার মন্ত্রী হয়েছেন। তারপর যখন ডিসিশন হয়, যেদিন ডিসিশনে ফাইনাল হওয়ার কথা সেদিন আমার মনে আছে মমতা দিল্লি থেকে ফোন করেছে, আমরা তিনজন মমতার বাড়িতে ছোট্ট একটা অফিস করছিল, সেই অফিস ঘরে বসে আমি, সুব্রত বক্সী, মুকুল রায়, আমরা এই তিনজন ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কালীঘাটের বাড়িতে। আচ্ছা, উনি ওখান থেকে ফোন করেছেন যে আজকে আমরা ফাইনাল করব, আমার তোমরা সহকর্মী, কাছের মানুষ, আমি তোমাদের কাছ থেকে একটা ওপিনিয়ন নিচ্ছি, নিশ্চিতভাবে আমি সত্য কথা বলে যাবো, একটা অনিয়ে বলার প্রয়োজন নেই। সুব্রত বক্সী এক কথায় হ্যাঁ বলে দিয়েছে, মুকুলরাও এক কথা হ্যাঁ বলে দিয়েছিল। আমি ওদের থেকে বয়স অনেকটা বড়, আমি কিন্তু এক কথা হ্যাঁ বলতে পারিনি। আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে যে মমতা শোন, এর আগে যারা যারা কংগ্রেস থেকে বেরিয়ে গেছে পশ্চিমবাংলার, প্রফুল্ল সেন, অজয় মুখার্জি, প্রণব মুখার্জি, এরা কেউ কিন্তু দল তৈরি করে রক্ষা করতে পারবে, ঠিক সে হারিয়ে গেছে তারা। এই দল করছিস, আমি আছি তোর সঙ্গেই থাকবো,
কিন্তু তবু আবার একবার ভাববার জন্য বলছি। তখন মানে আপনি ভাবতে অনুরোধ করেছিলেন। তখন মুকুল বক্সি আমার বললো, শোভনদা দেখো যা যে অবস্থায় চলছে তাতে করে দিদি যেটা সিদ্ধান্ত নিচ্ছে মেনে নাও। আমি তখন বলে দিলাম হ্যাঁ ঠিক আছে, চল আছি, এগোবো আমরা একসঙ্গে, চল। মানে সেই তিন মূর্তিকে নিয়ে তৃণমূলের পথ চলা শুরু। হলো না, আরো আছে তো দিল্লিতে যারা সেদিন অন্তত দুজন মানে মমতা ছাড়া আরো দুজন এমপির দরকার ছিল। আচ্ছা, একজন ছিলেন অজিত পয়দা আর একজন ছিলেন এই বোস, কৃষ্ণা বোস। কৃষ্ণা বসু। এদের এই তিনজনের সইয়েতে কিন্তু দল তৈরি হয়েছিল। আচ্ছা, দিল্লির তিনজন এমপি দলের স্বীকৃতি পাওয়ার জন্য তিনজন এমপির দরকার ছিল। মমতা ছিল, কৃষ্ণা বোস ছিলেন, আর অজিতদা ছিলেন, অজিত পয়দা ছিলেন। অজিত পাল। এই দল তৈরি হলো, আমাদের যাত্রা শুরু হলো। কিন্তু লড়াইটা অনেক আগে থেকে, লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে শুরু করেছেন। অর্থাৎ যেখানে সমস্যা, যেখানে মানুষ অত্যাচারিত হয়েছে, কংগ্রেসের নেতারা পৌঁছতে পারতো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে পৌঁছে দিতেন, সবার আগে। সেখান থেকে কি ঘটনার কথা বলি, তখন আমাদের কালী মুখার্জির নামে যে অফিসটা আছে মধ্য কলকাতায়, ওইটা ছিল তখন প্রদেশ কংগ্রেস অফিস। মমতা ব্যানার্জি গেছেন, প্রায় যেতেননি, খুব অ্যাক্টিভ ছিল। এবং সুব্রত মুখার্জির একটা অবদান আছে ওর জীবনে। সুব্রত মমতা বন্দ্যোপাধ্যায়কে দক্ষিণ কলকাতার জেনারেল সেক্রেটারি করেছিলেন কংগ্রেসের, তো প্রায় যেত পার্টি অফিসে। সেদিন ও গিয়ে দেখছে একজন মহিলা কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেটের কাছে। দক্ষিণ চব্বিশ পরগনায় সেই মহিলার স্বামীকে কংগ্রেস করার জন্য সিপিএমরা ধর থেকে গলাটা নামিয়ে দিয়েছে। আচ্ছা, দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েও কোনো কংগ্রেসের নেতারা কোনো কিছু বলছে, শুনছে কিন্তু কিছু করবে বলছে না। তার মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা ডেকে নিয়ে গিয়ে বললেন যে আমি আপনার ওখানে কালকে সকালেই যাব, একটা সিকিউরিটি নিয়ে। আমিও যাইনি রসিদ, একটা সিকিউরিটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সোনারপুরে সেই গ্রামে চলে গেছেন। গিয়ে দেখছেন তার বউকে মাঠের পাশে বসিয়ে রেখে ওই মুন্ডুটা নিয়ে সেদিন ফুটবল খেলছে। একটা জীবন্ত মানুষকে মেরে তার বউকে বসিয়ে রেখে তার মুন্ডুটা নিয়ে ফুটবল খেলছে। এই জায়গায় ছিল অত্যাচার, এই অত্যাচারের জায়গায় ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাহস, সে সেখানে চলে গিয়েছিল। বিজন সেতুর আমাদের আন্দোলন, ওখানে রেখে সমন চক্রবর্তী গুলি খেলো। সেই রাত্রিবেলা আমার মনে আছে একটা ছোট্ট গাড়িতে চড়ে মমতার সঙ্গে আমিয়েছিলাম। সমন চক্রবর্তীর বাড়ি খুঁজে বার করে, এখনো সমন চক্রবর্তীর মূর্তিটা আছে গড়িয়ার মনে দেখবি। তার বাড়ি খুঁজে ওই গভীর রাতে ওইখানে দুর্দণ্ড প্রতাপ তখন সিপিএমের, মমতার দুঃসাহসী ওই রাত্রিবেলা, বালিগঞ্জ চত্বরটা। হ্যাঁ, দুঃসাহসী ছিল। ও গিয়ে সোনারপুরে ঘুরে 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 সমন চক্রবর্তীর বাড়ি খুঁজল, তার স্ত্রীকে বলল সমস্ত কথা। এবং সমন চক্রবর্তীতে চলে গেল, ওনার স্ত্রীকে তিনি সরকারি চাকরি দিয়েছিলেন, ছেলেকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করে দিয়েছিলেন। এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার আজকে হঠাৎ করে মুখ্যমন্ত্রী হয়েছে বলে এটা করছি সেটা করছি নয়, সে অনেকদিন আগে থেকেই এই মানসিকতা তার মধ্যে আছে। তৃণমূল কংগ্রেস দলটা গঠন হওয়ার পরে দলের প্রথম নির্বাচিত বিধায়ক আপনি। সেই সময় ভেবেছিলেন যে এই দলটা একটা বিধায়ক যখন, সেই সময় থেকে ভাবা সম্ভব হয়েছিল যে এই দলটা একদিন রাজ্য শাসন করবে দাপটের সঙ্গে? ঠিক সেইভাবে না ভাবলেও যদি মানুষের মধ্যে একটা লক্ষ্য না থাকে, যে কেউ দল হোক, ব্যক্তি হোক, যারই হোক, একটা লক্ষ্য যদি না থাকে যে লড়াই করবো এবং জিতবো, আমরা আলটিমেটলি আসবো, ক্ষমতায় আসবো, এই শপথ যদি মনের মধ্যে না থাকে, তাহলে সেই লড়াইতে জেতা যায় না। আমি খেলার জন্যে খেলছি, পলিটিক্স করার জন্যে করছি। আমি শুধু পড়াশোনা পড়ার জন্য পড়ছি, তাদের পাশও করতে পারি, ফেলও করতে পারি, তা না। আমি ফার্স্ট সেকেন্ড নেবো কি থার্ড ফোর্থ হবো, বা আমি ভালো জায়গায় থাকবো রেজাল্ট করে, এরকম একটা টার্গেট যদি না থাকে আমাদের, তাহলে আমরা কিন্তু কেউ সেই লক্ষ্যে পৌঁছতে পারবো না। সো টার্গেট মাস্ট বি দেয়ার। আমাদের একটা লক্ষ্য তো ছিলই, এই সিপিএমকে আমরা বাংলা থেকে হাঁটাবো। মানে ওই শক্তি নিয়েও তখন লক্ষ্য ছিল। শক্তি তো শক্তি তো কারো প্রথমেই থাকে না, তাকে শক্তি সঞ্চয় করতে হয় কাজের মধ্যে দিয়ে। আর মমতা
টেম্পারমেন্টটা যে বাড়িতে বসে পেপারে বিবৃতি দিয়ে পলিটিক্স করানো হয়। মমতা ব্যানার্জির, আমি মমতা মমতা বলছি কিছু মনে করো না, না আপনি আমি মমতাকে ছোট্ট মমতা দেখেছি, খাই একমাত্র তো আমি এখনো ওকে তুই তোকারি করি আমাদের দলে। সুব্রত ছিল আর আমি ছিলাম, সুব্রত চলে গেছে। তো মমতার এই যে যে কোনো জায়গায় যেখানে খুন হয়েছে, যেখানে মানুষের মৃত্যু হয়েছে, যেখানে অত্যাচার হয়েছে, যেখানে গ্রাম জ্বালিয়ে দিয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হয়ে গেছে গিয়ে। এটা বাংলাতে ওর সাহস ছিল এবং ঈশ্বর ওকে বহুবার রক্ষা করেছে মৃত্যুর হাত থেকে, বহুবার রক্ষা করেছে। সত্যি ও বলে এখানে তো হাজরাম বলে তো সবাই জানে, লালু আলম মাথায় লোহার রড বেঁধে পাঠিয়ে দিল, মৃত্যুর সঙ্গে লড়াই করেছে অনেকদিন। তারপরে সেই কথার উল্লেখ এখনো করেন বিভিন্ন 21শে জুলাইতে ওকে মেরেছিল এমন ড্রাগন রোডে, মানে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল। ও বারবার মার খেয়েছে কিন্তু ও ভয় পাই কোনোদিন যে আমি বাড়িতে বসিয়ে দেবে সিনেমা আমাকে মেরে, এটা হয় না। ফলে ওর লড়াইটা ছিল ওইরকম ধরনের। ওর সঙ্গে বহু লড়াই বেঁচে দিয়েছি, সেই উত্তর বাংলা থেকে শুরু করে আর জঙ্গলমহল, তখন একসঙ্গেই যেতাম। তারপরে আমরা এখন একটু বয়স হয়েছে, ইয়াং ব্যাচকে নিয়ে ঘোরাফেরা করতে, কিন্তু ওর সঙ্গে আমরা প্রথম দিকে যে কোনো লড়াইতে আমরা সঙ্গে থাকতাম। দীর্ঘদিন জাতীয় কংগ্রেসে ছিলেন, সেই সময় একাধিক জাতীয় কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব তাদের আস্থাভাজন ছিলেন। কোন নেতার মধ্যে এই মুহূর্তে কোনো এক নেতার মিল পান যে মনে হয় যে সেই সময়কার যাদের সঙ্গে কাজ করেছে এর মধ্যে তার সেই ক্রেডিবিলিটিটা আছে? না, আমাদের ভালো লাগার মানুষ তো নিশ্চয়ই ছিলেন প্রফুল্ল সেন। আমাদের ভালো লাগার উত্তীর্ণতার সঙ্গে এত ঘনিষ্ঠতা ছিল না বা এত কাছে যাওয়ার কোনোদিন সুযোগ পাইনি, কিন্তু প্রফুল্লতার বাড়িতে গেছি। প্রফুল্লতার মানুষটিকে আমরা অসম্ভব শ্রদ্ধাও করতাম, ভক্তি করতাম এবং অসম্ভব সৎ ভালো মানুষ ছিলেন। তাকে ভালো ভালো লাগতো। সেই সময় ওর নাম ছিল কি শুক্লা, ওর বক্তৃতা শুনতে অসম্ভব ভালোবাসতাম। আচ্ছা, নর্থ 24 পরগনা এমএলএ ছিলেন কি শুক্লা, মত্তকে বেরিয়ে এলো। এছাড়া সিদ্ধার্থ শঙ্কর রায় তো আমাদের কাছে একটা অসম্ভব প্রিয় মানুষ ছিলেন। এছাড়া ওই সময় যারা নেতারা ছিলেন মোটামুটি কাউকে অশ্রদ্ধার চোখে দেখতাম না, কিন্তু তাদের মোবিলিটি বা তাদের ফাইটিং অ্যাটিচিউডটা ওই একটা কংগ্রেসি ঘরানার টাইপ আর কি, যে সেটা নিয়ে লড়াই করতে নামা, মিছিল মিটিং করা, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়া, যেখানে মানুষ মার খাচ্ছে সেখানে গিয়ে, কোথায় সাঁইবাড়ির ঘটনা হোক, ওই কান্দুয়ার ঘটনা হোক, যেখানে যেখানে নৃশংস অত্যাচার হয়েছে সেই অত্যাচারের পাশে গিয়ে দাঁড়ানোটা ঠিক, মানে এরা স্বাধীনতার জন্য লড়াই করেছে অনেকেই হয়তো, কিন্তু মার্ক্সবাদীদের অত্যাচারের বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইটা জিয়াদাও কিছুটা করেছিল, সুব্রতও কিছুটা করেছিল, কিন্তু আরো বললি যে লোকরা ব্যবস্থা করেছিল, নিশ্চয়ই প্রিয়দাও করেছো, সুব্রতও করেছে, আমরাও সে সময় প্রিয় সুব্রতর সঙ্গেই ছিলাম, করেছি। কিন্তু আমি মমতার মধ্যে যে এটা দেখেছি আর কি, লড়াই মানে ঝুঁকি নেওয়ার ক্ষমতাটা, চোখের আগুনটা। প্রিয়দাও মার খেয়েছে, সুব্রতও মার খেয়েছে, এরা কেউ যে মার খায়নি এমন নয়, আমরাও মার খেয়েছি, কিন্তু একবার মার খাওয়ার পর দ্বিতীয়বার আবার মার খেতে পারি, তৃতীয়বার আবার মার খেতে পারি, সেই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। শোভনদেববাবু, যদি এক যুগ আগে ফিরে যাই, সেখানে একটা ঘটনা ঘটেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের চত্বরে। আপনারই দলের সেই সময়কার সহকর্মী, এখনও রয়েছেন অবশ্যই, দোলা সেনের অনুগামীদের হাতে আপনাকে নিগৃহীত হতে হয়। পরবর্তীকালে আপনি বলেন এই দলে থাকতে গেলে কিল খেয়ে কিল হজম করতে হবে। দল ছাড়ার ভাবনা মাথায় এসেছিল? না না না, আমি তো দলটা কোনো ব্যক্তিগত কারণে কালকেও আমি উত্তরবঙ্গে ছিলাম, বহু কর্মী সেই সময়কার আমার, মানে আমার হাতে তো চা বাগানের ফেডারেশন তৈরি, আমার হাতে জুট ফেডারেশন তৈরি, আমার হাতে কোল ফেডারেশন তৈরি, আমি তো প্রথম প্রেসিডেন্ট তৃণমূলের ট্রেড ইউনিয়নের। এই মানুষটা অস্ত্রী, ও ছিল শিক্ষার সেনের চেয়ারপারসন। না, আমরা বাড়িতে দুজনেই দুটো ফান্ডাল অফিসের দায়িত্বে ছিলাম। তো মানে একটা ঘটনায় জন্য আমি দলের এই ধরনের উক্তিতে আমি করি না, এটা ঘটনার জন্য আমাকে ভাবায় না। আমি তো দলের প্রথম এমএলএ, দলের প্রথম ক্যাবিনেটে আমি তো জায়গা পাই, আমি কোথাও একটা শব্দ উচ্চারণ করে দিই, কিন্তু মনে তো আক্ষেপ ছিল না।
আমার মনে একটাই ছিল, হ্যাঁ বাস। আমি অনেকবারই এরকম নানা সমস্যার সামনে দাঁড়িয়েছি। আমি যখন রাজনীতিতে না তখন বাবার দুটো কারণ আমার বলে দিয়েছিল। আমার বাবা ছিলেন প্রচণ্ড সৎ মানুষ, মানে তার সত্যতা বললে মানে মানে এ লাগবে আর কি, যে এটা সম্ভব কিনা। বাবা বলেছিল রাজনীতি করো, সেবার মনোভাব নিয়ে করো, আর যদি কখনো অন্যায়ভাবে অর্থ উপার্জন করো সেটি পিতৃ পরিচয় দেবে না কাউকে, রাইট? আমি আমার সারা জীবন, এখন আমার 81 বছর বয়স, দীর্ঘ রাজনৈতিক জীবন, আমি কিন্তু সেই কথার বাইরে আজও যাইনি। আমি প্রতিদিন এখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পাবলিক মিট করি, তারপর খাওয়া দাওয়া করে দপ্তরে যাই। চাকরিটাও আমার একটু কর্পোরেশনে করেছি 38 বছর চাকরি, ঠিক। কিন্তু একটু সুযোগ ছিল, আমি একটু লেটে টেটে গেলে কেউ কিছু বলতো না, কেউ কিছু বলতো না, সে সুযোগটা ছিল। ভালোবাসতো অনেক অফিসাররাও ভালোবাসতো আমাকে খুব। মানে এমনও ঘটনা ঘটেছে, ভাবলে তোমাদেরই অবাক লাগবে, যে যখন আমরা যেহেতু বিরাট বড় ইউনিয়ন কর্পোরেশনে, সিপিএম এর নেতারা ক্ষমতায় থেকেও বলতো শুনুন ভাই এই কাজটা করে দিবে, বাঙাল ছিল, করে দিবে। আমি বললাম আপনারা ক্ষমতায়, আপনারা কর্পোরেশন চালান, আপনি আমাকে বলতে পারবা কিনা, কম পারবে কিনা বলো, হ্যাঁ করে দেবো। সিপিআই এর নেতারা আমার কাছে, আজও অনেক সিপিএম এর নেতা আমায় ফোন করে তাদের বিপদে পড়লে বা তাদের ওপর কেউ অন্যায় অত্যাচার করলে আজও বলে। বিকজ আমি ওইটা দেখি না ঠিক খুব একটা। রাজনীতিতে আপনি দল দেখেন না? দল দেখি না। আমার যখন আমি লড়াইয়ের ময়দানে, নির্বাচনের ময়দানে, তখন তো আমি তাকে আক্রমণ করবো, কিন্তু ব্যক্তি আক্রমণ না। আমি লড়াই করবো, আমি ব্যক্তি আক্রমণে যাই না, আমি আদর্শগত আক্রমণে যাই, এবং আদর্শগত আক্রমণে আমি লড়াই করি। রাজনৈতিক নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, যাকে কুকথার রাজনীতিতে একেবারে দেখাই যায় না বললে চলে, কিন্তু আপনারই দলের একাধিক নেতৃত্ব বা মন্ত্রী থেকে শুরু করে সাধারণ কর্মীরাও কুকথার রাজনীতির ফুলঝুরি ছোটাচ্ছেন। এই ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা এমনি ব্যক্তির সঙ্গে ব্যক্তির পার্থক্য হয়। কিছু কিছু মানুষ হয়তো নিজেকে সংযত রাখতে পারে না। সবচেয়ে বড় কথা, আমরা যারা রাজনীতি করি, এই কথাটা সবসময় আমাদের মনে রাখা দরকার। সেটা সিপিএমেরও সে ভুল করে গেছে অতীতে, না কংগ্রেসও ভুল করেছে। অর্থাৎ আজকে যা বলছি তার 5 বছর পরে কি রিয়াকশন হতে পারে, 4 বছর পরে কি রিয়াকশন হতে পারে। যদি আমি পলিটিক্সে থাকি, তাহলে আমাকে এটা ভেবেই বলা উচিত যে এই কথাটা আমার কি বললে এর পরবর্তীকালে এটাকে ইউজ করতে পারবে কিনা, এই কথাটাকে কাজে লাগাতে পারবে কিনা আমাদের বিরুদ্ধে। অর্থাৎ যেই বলি না কেন, যেই বল না কেন, টম ডিক হ্যারি, আমার কোনো পার্থক্য নেই সেখানে। আমার রাজনীতি করলে রাজনীতিটাকে রাজনীতির মতো করে করার কথাগুলো তো দলেরই কাছে ব্যাকফায়ার করছে। তো তার জন্য আজকে মুখ্যমন্ত্রী অনেক কড়া হয়ে গেছেন। এর আগেও অনেককে ক্ষমা চাইতে বাধ্য করেছেন উনি, যারা খুব কথা বলেছেন। এছাড়া তো মতো তাদেরকে বাধ্য করবে না নিশ্চয়, কিন্তু যে ধরনের কথা বলে আজকে আমাদের অনেক নেতা যারা বলছেন, তাদেরকে যে পর্যায়ে নিয়ে যাচ্ছেন উনি, যেভাবে নিয়ে যাচ্ছেন, এটা প্রত্যেকের জন্য শিক্ষা হওয়া উচিত যে এই অসম্মান আর কারো হওয়া উচিত না। এটা বলে যতটা অসম্মান হয়েছে, এটা বলতে গিয়েছে যতটা হিরোইজম করতে পেরেছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকশনটা তাকে অনেক বেশি নিচের দিকে নিয়ে চলে গেছে, যে তাকে একটা গিয়ে ক্ষমা চাইতে হচ্ছে। অনুব্রত যে আমার প্রিয় ছেলে, আমি কোথায় কোথায় ফোন করে দাও, এই কাজটা করে দাও, এই কাজটা করে দাও, এগ্রিকালচারের ব্যাপারে ও যেরকম। কিন্তু সে বলেছে হয়তো কোনো একটা পার্টিকুলার কারণে আগের বার বলে ফেলেছে কথাটা, কিন্তু বলার সময় একটু মাথাটাকে ঠান্ডায় হতে হবে, কি বলছি আর এটা সবসময় মনে রাখতে হবে। কারণ সেই কথাটাতে আমাকে ব্যবহার করবে অন্য লোক, আমার বিরোধী দল তো বসে আছে আমার বিরুদ্ধে, সেটা ব্যবহার করার জন্য, বলে আমাকে ভেবে মনতে হবে। একটু যদি 2021 সালে ফিরে যাই, তাহলে দেখা যাবে ভবানীপুর কেন্দ্রে আপনি দাঁড়ালেন, সম্মানের সঙ্গে জিতলেন, কিন্তু নন্দীগ্রামে একটা ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রী আপনাকে খড়দায় পাঠিয়ে দিলেন সেখানে প্রতিদ্বন্দ্বী করতে, এবং উপনির্বাচনে এখানে উনি জিতলেন এবং খড়দা হয়ে আপনি জিতলেন। আপনার জেতা আসন থেকে আপনাকে সরিয়ে দিয়ে খড়দা পাঠিয়ে দেওয়া হলো।
কিছুটা কি চাপা ক্ষোভ ছিল সেই সময়? করিয়ে দেয়, বিয়েও দেয়নি, বদ্ধও করেনি, আবার আচ্ছা। কথা বলছি, তাহলে না, এই যে ঘটনাটা বিয়েও দেয়নি, বদ্ধও করেনি। কিছুটা তো মনে কষ্ট পেয়েছিলেন। না, কোনো কষ্টের প্রশ্ন নেই। আমি বলছি যে দলের সিদ্ধান্ত আমার কাছে সে দল যদি সিদ্ধান্ত নেয় সেটাই আমার কাছে গ্রহণযোগ্য। আমি তো বললাম প্রথম ক্যাবিনেটে আমি মন্ত্রী হইনি, আমি দলের প্রথম এমএলএ। আমি তো কোনো দুঃখ প্রকাশ করিনি কোথাও, একটা বর্ণ তো কোথাও বলিনি। এটা আমি নিজে ছেড়েছি এই কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কোথায় দূরে গিয়ে দাঁড়াবে, মুখ্যমন্ত্রী হিসেবে তার পাড়ায় দাঁড়াতে পারলে সবটাই সুবিধা। তার আচ্ছা, পাড়ার লোকেও একটু আধটু সাহায্য সহযোগিতা করা যায়, নিজের এলাকার লোককেও কিছু সাহায্য করা যায়, তার মুখ্যমন্ত্রীর দায়িত্বটা পালন করা যায়। আমি স্বেচ্ছায় ছেড়েছি, আমি যেগুলো ছাড়বো না, কেউ আমাকে সরাতে পারে। যদি আমাকে দল থেকে বহিষ্কারও করতে হবে, এগুলো থেকে যেতাম। আমি স্বেচ্ছায় ছেড়েছি যে আমার থেকেও মুখ্যমন্ত্রীর এই দলের প্রয়োজন অনেক বেশি। আর আমি তো 9 বার কন্টেস্ট করেছি, 7টা টার্ম হয়ে গেছে আমার, আমি 9 বারই জিতেছি। যেখানে দাঁড়াতে দেবো আমি জিতবো, আমি বলছি না, এখনো বলছি, যেখানে আমার দাঁড় করাবো আমি জিতবো। সামনেই 26-এর নির্বাচন, কি ফলাফল আশা করছেন? আবার আসবো আমরাই এত, মার্জিন? এবারে সংখ্যা বাড়বে আমাদের। প্রধান প্রতিপক্ষকে বাম না বিজেপি? অফকোর্স বিজেপি, বামের খুব একটা অস্তিত্ব নেই। আমি সারা বাংলা ঘুরি, পুরুলিয়া ঘুরে এলাম, সেদিন বাঁকুড়া ঘুরে এলাম, আজকে আমি 5টা জেলার রিভিউ মিটিং করে এলাম উত্তরবাংলায়, আজকেই সকালে ফিরেছি, আমি মিটিং করে এলাম। উত্তরবাংলায় আমাদের একটুখানি সংঘবদ্ধভাবে চলতে হবে, আরও বেশি পলিটিক্যালাইজড অ্যাক্টিভিটিস বাড়াতে হবে আমাদের। সেটা আমি একটা ছোটো রিপোর্ট লিখে সিএমকে দেবো বটে। এবং এছাড়া মানুষের যদি প্রাত্যহিক জীবনের সমস্যার কথা বলা যায়, আমাদের জীবনে যেভাবে অ্যাড্রেস করতে পেরেছে, এটা খুব কঠিন কাজ, কিন্তু ও করেছে এবং সে চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের এত বঞ্চনা, তারা টাকা পয়সা নিয়ে যেভাবে আমাদের একই ব্যাপার, 100 দিনের কাজের টাকা তাতে ভুল করা সব রাজ্যই করেছে, আমরা কারেকশন করেছি। দিল্লি এসে বলে গেছে যে না এখন ঠিক আছে, তারপরেও টাকা আটকে রেখেছে। আবাস যোজনাও তাই, টাকা আটকে রেখে দিয়েছে। এই যে আমাদেরকে ভাতে মেরে এখানকার লোককে মানে কষ্ট দেওয়া হচ্ছে, তাদের টাকা, প্রাপ্য টাকা অধিকারতে মানরেগা একটা বলা আছে, উইদিন 15 ডেজ আমাকে টাকা দিতে হবে, না দিতে পারলে উইথ ইন্টারেস্ট দিতে হবে আমাকে, ঠিক, উইথ ইন্টারেস্ট। টাকা, রাইট। সে টাকাটা মমতাকে ব্যানার্জিকে জোগাড় করে দিতে হচ্ছে। তো ফলে মানুষের কাছে আমরা এগুলো বলছিও, আর আমার বিশ্বাস মানুষ এটা বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে এই রাজ্যের গরিব মানুষরা এবং সব ধর্মের সব জাতের মানুষরা ওয়েল প্রোটেক্টেড। কিন্তু তবুও তো কোথাও কোথাও দলের একটা খামতি থেকে যাচ্ছে, বিভিন্ন দুর্নীতির অভিযোগ আছে সামনে, কিছুটা দলের নেতৃত্ব মেনেও নিচ্ছে। 26-এর আগে কোন কোন দিকগুলোকে, দুর্নীতির দিক যদি বলি বা ভুল ত্রুটি বলি, কোন কোন দিকগুলোকে নজরে রাখা উচিত বলে মনে হয়? কথা আমি বলি, দুর্নীতি করা আমার কাছে নিজের কাছে এখনো যেসব ক্যাবিনেট খাবইয়ে দেখছিলাম না, বর্তমানে বেরিয়েছে দেখছিলাম, আমার কাছে প্রমাণ আছে টেকনিক্যাল এডুকেশনে কত বড় দুর্নীতি করেছে, তার প্রত্যেকটি প্রমাণ আছে আমার কাছে, এবং মোটা ফাইল আছে আমার কাছে। সেই সময় এত মিডিয়া ছিল না, সেই সময় এত কাগজগুলো এত এই ধরনের খবর নিয়ে মাতামাতি করতো না। তার ফলে আজকে একটা খবরকে রোজ একটি কিছু কিছু মাধ্যমে রোজ দেখানো হচ্ছে আর রোজ বলা হচ্ছে, তাদের মানুষের মনের মধ্যে অবশ্যই প্রতিক্রিয়া হচ্ছে। আর তার মানে আমি এটা বলছি যে আমি এই দুর্নীতিকে সাপোর্ট করি, আমি দুর্নীতিকে জীবনও সাপোর্ট করি না, দুর্নীতি অপশোধ নিয়ে করে এটা করার অপরাধ, এটা আমার কাছে মনে হয়। এই দুর্নীতি যারা করেছে তারা অপরাধ করেছে। এবং একটা লোককে যতক্ষণ না ঠিক মতো করে পলিটিক্যালাইজড করতে পারবে, রাজনীতিকরণ যতক্ষণ না তার মধ্যে হবে, শুধু রাজনীতি করছে, খাচ্ছে, পরিশ্রম করছে, এটা দিলে হবে না, তাকে আদর্শটাও দিতে হবে। আমি কদিন আগে একটা আমার ছেলেদের নিয়ে বসেছিলাম, জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ ভাই তুমি কেন পার্টি করো, তুমি কেন পার্টি করো, কোনো উত্তরই আমাকে স্যাটিসফাই করতে পারবে। আচ্ছা, ভালো দিয়ে আমাকে, মানে আমি হচ্ছি সেই দিনকার যুগে 70-এর দশকে
আমি প্রথম আমার দলের পলিটিক্যাল স্কুল আরম্ভ করেছিলাম। আচ্ছা যারা যারা বয়সে ক্লাস নিতে আসতে শুনলে মানে অবাক হয়ে যাবে তুমি। ডক্টর দেবেন্দ্র চট্টোপাধ্যায়, আচ্ছা ডিন অফ রামপুর বিশ্ববিদ্যালয়, প্রাক্তন মন্ত্রী শঙ্কর ঘোষ, রাজ্যের অর্থমন্ত্রী, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, রাজ্যের শিক্ষামন্ত্রী, কাশীকান্ত মৈত্র, খাদ্যমন্ত্রী, এই ধরনের লোকেরা ক্লাস নিয়েছিল। 3 মাস চালাতে পেরেছিলাম, তারপর দিন ছাত্র কমে যাচ্ছে। আমি আর ট্রেনে উঠিনি, সেটা চালিয়ে যেতে পারিনি, কিন্তু আমি কোর্স তৈরি করেছিলাম। বিশ্ব যুব কেন্দ্রে আমাদের একটা ট্রেনিং হয়েছিল দিল্লিতে, ইন্দিরা গান্ধী উদ্বোধন করেছিলেন যে টিচার্স ট্রেনিং ক্যাম্প। আচ্ছা আমরা ওখান থেকে ট্রেনিং নিয়ে এসে আমরা নতুন করে কর্মী তৈরি করব, রাজনীতি করবে। রাজনৈতিক কর্মী। আচ্ছা সেই আমাদের ওখানে যে সিলেবাস পড়িয়েছিল সেই সিলেবাস আমি বাংলায় অনুবাদ করে এখানে আবার ছেলেদের দিয়েছিলাম ক্লাস করার জন্য। ক্লাস হতো, আস্তে আস্তে দেখলাম যে ঠিক কন্টিনিউ করতে পারলাম না, অনেকদিন বেশি কন্টিনিউ পারলাম। আচ্ছা, এখন যারা ইয়াংস্ট মানে ব্রিগেড যদি বলি, নতুন ভোটার যারা বা যারা সমাজের নতুন স্তরে একেবারে উঠে আসছেন, তাদের রাজনীতির নাম শুনলে একটা কেন যেন নাক ছিটকানি আসে। এই বিষয়টা কাটানোর জন্য আপনি নতুন প্রজন্মকে কি পরামর্শ দেবেন? এরা কিছু ছেলে থাকতে পারে, আমার কিছু ছেলে রাজনীতি করছেও কলেজগুলোতে। এখন ইলেকশন শুরু হলেই বোঝা যাবে যে কলেজের ছাত্ররা এখনও রাজনীতি করছে, বিশ্ববিদ্যালয়ে করছে, বিভিন্ন প্রতিষ্ঠানে করছে। রাজনীতি মানুষের সহজাত, যার ভালো লাগে সে করবে, তবে কি উদ্দেশ্য নিয়ে করছে সেটার মধ্যে পার্থক্য। এবার একটা অন্য প্রসঙ্গে, সেটা মজার প্রসঙ্গে, সেটা হচ্ছে আপনার ভালোবাসার মধ্যে অন্যতম হচ্ছে বক্সিং। আপনি সুযোগ পেলে এখনও মানে কয়েকদিন আগেও বা কয়েক মাস আগেও দেখা গেছে আপনি সামনেই যে বক্সিং রিং রয়েছে সেখানে আপনি একেবারে হাতে গ্লাভস পরে নেমে গেছেন। সেই রিংয়ে কাকে নকআউট পাঁচ মারতে চান রাজনৈতিকভাবে? যদি আপনাকে প্রশ্ন করা হয় কাকে মারতে চান? আমি এখনো বলছি বিজেপি নিঃসন্দেহে আমাদের দলের কাছে শুধু না, দেশের জন্য বিপজ্জনক। বিকজ বিজেপি হেডিং টুয়ার্ডস দ্য ডিক্টেটরশিপ। আমি এখনো মনে করি যে আমাদের জন্য খাতারনাক হচ্ছে সিপিআইএম। মানে তাকে নকআউট পাঞ্চ মারতে চান? এবং এবারেও আমি আমার জাগো বাংলা, তো আমি এডিটার, জাগো বাংলার পুজোর সংখ্যায় আমার লেখা থাকবে সিপিএমের বিরুদ্ধে। সিপিএমের বিরুদ্ধেই লেখা থাকবে মানে? এতে বহরমপুরে একটা কোঅপারেটিভে দিতে সিপিএম কংগ্রেস মিলে আমার লেখার প্রথম লাইনটাই হচ্ছে, এ স্বপ্ন কোনোদিন সফল হবে না, বাস্তবে রূপায়িত হবে না, এই বলে আর্টিকেলটা। সেই রাশিয়ার মানুষের অত্যাচার, চায়নার মানুষের অত্যাচার, কমন মানুষের উপরে অত্যাচার, আজকে উত্তর কোরিয়ায় মানুষের অত্যাচার, এই যে ডিক্টেটরশিপ যাকে বলে, আমি এটা আপনারা দেখাবেন না, তবু আমি বলছি, সেটা হচ্ছে যে ডিক্টেটর বলতে বোঝায় হিটলার, মুসোলিনি, ফ্রাঙ্কো, পল পট, ইদি আমিন। আমি মনে করি হিটলারের সঙ্গে যে প্রথম নামটা থাকা হয়েছে তার নাম স্টালিন। 30 বছর শাসন করেছেন তিনি রাশিয়ায়, কম করে 1 কোটির বেশি মানুষ মেরেছেন, কম করে 1 কোটির বেশি মানুষ মেরেছে। যাকে মনে হয় কি কি পদ্ধতিতে মেরেছেন সব জানি, আমি পড়ে বলছি, পড়ে কথা বলছি। ফলে মানে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্প জার্মানিতে গিয়ে দেখে এসছে। আচ্ছা, মানে আমি বিশ্ব যুব উৎসবে গিয়েছিল জার্মানিতে, তখনও দেখেছি। আবার দ্বিতীয়বার আমি যখন নিতে গেলাম, পোল্যান্ডে গেলাম আমার বাণিজ্য দপ্তরের একটা সেমিনার করতে, তখন একবার জার্মানিতে গিয়ে আরেকবার দেখে এলাম কনসেন্ট্রেশন ক্যাম্পটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূলের ব্যাটন কার হাতে দেখতে চাইছেন? এটা আমি বলতে পারি না, আমি আপনাকে জাস্ট এটা নিয়ে আমি কোনো কথাই বলবো না, এটা আমার একেবারে। অনেকে তো বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, অভিষেক যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করবো না। আমি ওকে ছোটবেলা থেকে দেখছি এবং ওর ব্যাক অফিস খুব ভালো, অসাধারণ। যে কোনো পলিটিক্যাল পার্টির লোকেদের 90% নেই, ওর ব্যাক অফিস ভীষণ স্ট্রং, এবং যার জন্য বক্তৃতার মধ্যে মেটেরিয়াল থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় তো সামগ্রিকভাবে ভালোই, তারও তথ্য থাকে, প্লাস তার আবেগ থাকে,
সব কিছুই আছে তার মধ্যে। কিন্তু তার পরবর্তীকালে অভিষেকের মধ্যে আমি দেখেছি ওর মধ্যে সেই মানে আজকের দিনের প্রযুক্তি, আজকের বিজ্ঞান, তাকে কী করে ব্যবহার করা যাবে এগুলো সম্পর্কে ওর একটা বিশেষ আবেগ আছে। আমার ইচ্ছা আছে যে দলের মধ্যে বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার কীভাবে করতে হবে। এবং ওর ব্যাক অফিস, ওর সামনেই সেদিন বলছিলাম যে তোমার ব্যাক অফিসটা অত্যন্ত ভালো, যে তুমি তথ্যগুলো সংগ্রহ করো। আমাকে আবার সুব্রত মুখার্জি পাঠিয়েছিল একটা ট্রেড ইউনিয়নের চিঠি দিতে সিপিএমের জেলা অফিসে, যে দেখলাম ওদের এমএলএরা পেপার কাটিং করে। আমার এখানে প্রত্যেক দিন পেপার কাটিং হয়, আমি দেখছিলাম আমার বাড়িতে প্রত্যেকদিন পেপার কাটিং হয়। তো ওদের এমএলএরা পেপার কাটিং করে হলে সারা পৃথিবীর যদি কাগজ একটা জায়গায় আসে আর তার সুন্দর সুন্দর খবরগুলো কেটে রাখা যায়, তাহলে আমি যখন বক্তৃতা করবো তার নিয়ে কি জান, ঠিক। এটা আমার মেটেরিয়াল হবে, কথা বলার মেটেরিয়াল, একদমই তাই। মানুষের কাছে পৌঁছতে পারবো যে সেটা পড়াশোনা করে পলিটিক্সটা করছে। শোভনদেববাবু, জজবাত 24 বাংলাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ সেই সময়কার রাজনীতি এখনকার রাজনীতি, কুকথার ফুলঝুরিতে নবপ্রজন্মর রাজনীতি থেকে নাক শিখতে চলে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক অজানা কীর্তি, যেগুলো শোভনদেব চট্টোপাধ্যায় একেবারে সামনে থেকে দেখেছিলেন। যেই সময় তৃণমূল কংগ্রেস গঠিত হয় সেই সময় মাত্র 3 জনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন। তিনি হলেন সুব্রত বক্সী, শোভনদেব চট্টোপাধ্যায় এবং মুকুল রায়। তাদের মধ্যেই কথা হয়েছিল তৃণমূল কংগ্রেস গঠন করা নিয়ে। এবং এছাড়াও আরও বিচিত্র এবং বর্ণময় রাজনৈতিক যেই ইতিহাস, সেই ইতিহাসগুলো জেনে নিলাম রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে। জজবাত 24 বাংলার জন্য শঙ্কতি মুখোপাধ্যায়, কলকাতা।